আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একদিকে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী ৬০ দিনের একটি যুদ্ধবিরতির সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার দ্বার প্রান্তে, ঠিক এমতো অবস্থায় পাল্টা হামলা বা পাল্টা যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সামরিক সংবাদ মাধ্যম জেন্স থেকে শুরু করে আন্তর্জাতিক বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে সংযুক্ত আরব আমিরাত তার ইতিহাসের অন্যতম বড় সামরিক মিসাইল তার দেশে নিয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাত তার দেশের ভেতরে থাকা যেই C-17 গ্লোব মাস্টার বিমান রয়েছে, এই ধরনের ৮টি বিমান ভর্তি করে দক্ষিণ কোরিয়া থেকে জরুরি ভিত্তিতে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা সংযুক্ত আরব আমিরাতে উড়িয়ে এনেছে। দেখুন, সাধারণ কোনো সময়ে এই ধরনের বড় ট্যাকটিক্যাল এয়ারলিফট করা সম্ভব নয়। এই জন্যই যুদ্ধকালীন এই শান্তিকালীন পরিস্থিতিকে ভালো সুযোগ হিসাবে সংযুক্ত আরব আমিরাত কাজে লাগিয়েছে এবং দক্ষিণ কোরিয়া থেকে প্রায় রেডি টু ফায়ার অবস্থায় থাকতে পারবে ৩২টি মিসাইল, এই ধরনের পুরো একটি স্যাম সিস্টেম উড়িয়ে এনেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২০২২ সালে $৩.৫ বিলিয়ন অধীনে তাদের যে মিডিয়াম স্যাম সিস্টেম ব্যাটারি 2 রয়েছে তা 10টি ক্রয় করার জন্য চুক্তি করে। তার প্রথম ধাপেই কিন্তু এটা প্রেরণ করা হলো। দেখুন, স্ক্রিনে বর্তমানে আপনারা দক্ষিণ কোরিয়ার তৈরি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দৃশ্য দেখছেন, এটির কোড নাম্বার হলো বা মডেল নাম্বার হলো M-SAM-2। স্থানীয়ভাবে একে চ্যাংগুং 2 বলা হয়, মানে আকাশের ধনুক নামেও এটি পরিচিত। এটি আধুনিক মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটিকে কোরিয়ান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বলা হয়। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে দক্ষিণ কোরিয়ার তৈরিকৃত এই মিসাইলটি প্রায় ৯০ থেকে ৯৬% তার টার্গেটের বিরুদ্ধে সফলতা দেখিয়েছে। দেখুন, ভূমি থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার উচ্চতার মধ্যে একসঙ্গে প্রায় ৩২টির বেশি টার্গেটকে সে শনাক্ত করতে পারে এবং ৬টি টার্গেটকে একসঙ্গে এঙ্গেজ করতে পারে। এই মিসাইলগুলোর রেঞ্জ ৪০ কিলোমিটার। এটি মিডিয়াম রেঞ্জের। সংযুক্ত আরব আমিরাত তার উপকূলে এটি মোতায়েন করছে। এর মানে হলো একেবারে পারস্য উপসাগরের অপর প্রান্তে অবস্থিত ইরানের উপকূল এবং পুরো হরমুজ প্রণালী এই মিসাইল ব্যবস্থার যে রাডার সিস্টেম রয়েছে তার অধীনে চলে আসবে। এখন দেখুন, অলরেডি এর পূর্বে সংযুক্ত আরব আমিরাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, এমনকি থার্ড ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি ইসরায়েল থেকে যে আয়রন ড্রোন রয়েছে তাও মোতায়েন করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে এত কিছুর পরও ইরানের মিসাইল হামলা এবং ড্রোন হামলার বিরুদ্ধে সেগুলো কতটুকু কার্যকর হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পর দক্ষিণ কোরিয়ার এই অস্ত্রগুলো ইরানের যে ড্রোন এবং মিসাইল রয়েছে তার বিরুদ্ধে কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। দেখুন, দক্ষিণ কোরিয়া থেকে জরুরি ভিত্তিতে আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য যখন আরব আমিরাতের মতো দেশ পুরো মিসাইল সিস্টেমকে উড়িয়ে এনেছে, ঠিক এমতো অবস্থায় ভারতের মতো দেশ ইন্দোনেশিয়াকে তাদের ব্রাহ্মস মিসাইল দিয়ে চীনের বিরুদ্ধে সুসজ্জিত করেছে। আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া রাশিয়া থেকে তাদের ক্রয়কৃত যে সাবমেরিন রয়েছে, কিলো ক্লাসের আপগ্রেড যে সাবমেরিন রয়েছে সেখানে মোতায়েন করতে যাচ্ছে। দেখুন, $৩০০ মিলিয়ন থেকে প্রায় $৫০০ মিলিয়ন মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এমনটা জানা যায়। যদিও ব্রাহ্মস মিসাইল ঠিক কতগুলো এই জায়গায় ইন্দোনেশিয়াকে ডেলিভারি দেওয়া হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে আন্তর্জাতিক নিয়মের কারণে ব্রাহ্মস মিসাইলের যে রেঞ্জ রয়েছে সেটা ২৯০ কিলোমিটারের মধ্যে রাখা হয়েছে, ৩০০ কিলোমিটারের উপরে যাওয়া হয়নি। দেখুন, ব্রাহ্মস মিসাইল একটি সুপারসনিক মিসাইল যার গতি মাক 2.9 এর কাছাকাছি বা 2.5 এর বেশি। এই ব্রাহ্মস মিসাইলটির যে এনটিসি ভেরিয়েন্ট রয়েছে সেটি ক্রয় করেছে ইন্দোনেশিয়া। যেমনটা জানা যাচ্ছে, এই এনটিসি ভেরিয়েন্টের যে ব্রাহ্মস মিসাইলগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র সাবমেরিন থেকে নয়, এগুলো যে সি বেজ কোস্ট লাইনের যে ল্যান্ড বেজ অ্যাটাক সিস্টেম রয়েছে তা থেকেও ব্যবহার করতে পারবে ইন্দোনেশিয়া। এছাড়াও যেই সকল যুদ্ধ বিমান রয়েছে সেখান থেকেও পরবর্তী সময় আপগ্রেডের মাধ্যমে এগুলো ফায়ার করা যাবে, যেটি দক্ষিণ চীন সাগরে চীনের অস্তিত্বের সংকট না হলেও তার জন্য নতুন একটি মাথা ব্যথার কারণ।
দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইন্দোনেশিয়া রাশিয়ার কাছ থেকে কিলো ক্লাস সাবমেরিনের যে নেক্সট জেনারেশনের নতুন জেনারেশনের যে সাবমেরিন রয়েছে সেটা ক্রয় করতে যাচ্ছে বা হাতে পেতে চলেছে। সেই সাবমেরিনগুলো তার যে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম রয়েছে সেখান থেকে প্রায় ২৮টির কাছাকাছি এই ধরনের ক্রুজ মিসাইল ফায়ার করতে পারে, মানে ২৮টি এই জায়গায় ব্রাহ্মস মিসাইল রাখা যাবে। রাশিয়ান ওই সাবমেরিনগুলো এআইপি প্রযুক্তিতে সুসজ্জিত থাকবে। এর মানে হলো পানির নিচে দীর্ঘক্ষণ সেগুলো রুকিয়ে থাকতে পারবে, যেটি সরাসরি চীনের যে নৌবাহিনী রয়েছে তার জন্য একটি প্রতিবন্ধকতারও বিষয়। যদিও ইন্দোনেশিয়ার সঙ্গে বর্তমানে এই চীনের উত্তেজনার পারদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, রিসেন্টলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দোনেশিয়া তার আকাশসীমা ব্যবহারের জন্য একটি চুক্তি করেছে। যে কোনো মুহূর্তে, রাতে কিংবা দিনে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং বিভিন্ন সামরিক বিমানগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমা পার করতে পারবে, তাতে কোনো বাধা থাকবে না। এর মানে হলো হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু ভারতের পক্ষ থেকে এই ব্রাহ্মস মিসাইল ডেলিভারির বিষয়ে এবং নতুন করে আরও ক্রয়ের বিষয়গুলো সামনে আসলো। এবং যেমনটা শোনা যাচ্ছে, ইন্দোনেশিয়ার পর ফিলিপিন, এমনকি ভিয়েতনামের কাছেও এই ব্রাহ্মস মিসাইল পৌঁছে দিতে পারে ভারত। দেখুন, আঞ্চলিক স্থিতি এবং বিভিন্ন ধরনের ভৌগোলিক রাজনীতি, এই সার্বিকক্ষণের পরিস্থিতি পরিবর্তনে এমন কিছু সুযোগ আসে যেটা বারবার কিন্তু আসে না। ভারত বর্তমানে ফিলিপিন এবং ওই অঞ্চলে ব্রাহ্মস মিসাইল দিয়ে চীনকে কাউন্টার করার যে চেষ্টা করছে, এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। কারণ বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ হওয়ার কারণে চীনও এই সকল দেশগুলোকে সুসজ্জিত করতে চায়। তবে বাংলাদেশ সেই সুযোগটি কতটুকু কাজে লাগাতে পারবে সেই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর হওয়ার কথা ছিল চীনে। বিষয়টিকে কেন্দ্র করে প্রচণ্ডভাবে আগ্রহ তৈরি হয়েছিল। তবে চূড়ান্তভাবে হয়তো বাংলাদেশ সরকার চীনের এই সফরের বিষয়টি অনেকটাই এড়িয়ে যাচ্ছেন বা স্থগিত হচ্ছেন। এবং চীনের সঙ্গে বড় ধরনের সামরিক ক্রয় প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে বাংলাদেশ যেতে পারবে কিনা সেটিও একটি সন্দেহের বিষয়। হয়তো বাংলাদেশ কোনো ধরনের বড় কোনো সামরিক চুক্তিতে চীনের সঙ্গে যাবে না। এখন বাংলাদেশ এই সুযোগের সদ্ব্যবহার না করতে পারলেও প্রতিবেশী দেশ মায়ানমার খুব ভালোভাবেই এই সুযোগের ব্যবহার করছে। দেখুন, আগামী 15 থেকে 19 জুন নজিরবিহীনভাবে মায়ানমারের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন এবং সাবেক সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি কিন্তু চীন সফরে যাচ্ছেন। এবং ধারণা করা হচ্ছে এই সফরে চীনের পক্ষ থেকে মায়ানমারকে অত্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্র দেওয়ার ব্যাপারে বড় ধরনের চুক্তি হতে পারে, যেটি ওই অঞ্চলের ভেতর ভারতকে কাউন্টার করা এবং যুক্তরাষ্ট্রের যে উত্থান রয়েছে তাকে মোকাবেলার জন্য বড় কি পয়েন্ট হিসাবে চীন দেখছে। বাংলাদেশ এখন সরাসরি যুক্তরাষ্ট্রের ব্লকে চলে গেছে, চীন এমনটাই কিন্তু ধরে নিয়েছে। আর এই জন্যই কিন্তু সুনির্দিষ্টভাবে মায়ানমারকে সুসজ্জিত করা হচ্ছে। দেখুন, চীন কোনো কূটনৈতিক পদক্ষেপ রাতারাতি নেয় না। গোয়েন্দা তথ্য এবং গভীর তথ্য থাকার কারণেই তারা এই পদক্ষেপ নেয়। প্রশ্ন হলো, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কেন্দ্র করে চীনের কাছে কি ধরনের গোপন তথ্য রয়েছে, যার জন্য এতদিন মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে যে ব্যালেন্স সম্পর্ক চীন রাখত সেখান থেকে সরে এসে পুরোপুরি মায়ানমারের দিকে তারা ঝুঁকে যাচ্ছে। এই বিষয়গুলোও কিন্তু পরিষ্কার হওয়া দরকার। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।